গ্লু সিটি যোধপুরে আরও একটা নতুন দিন, আরও কিছু নতুন গল্প। আগের পর্বে আপনাদেরকে সাথে নিয়েই দেখে নিয়েছিলাম এখানকার বিখ্যাত ঘণ্টাঘর, সরদার মার্কেট, তুর্জিকা ঝলরার মতো আইকনিক লোকেশনগুলোকে। আর দিনটা শেষ করেছিলাম নভচৌকিয়ার নীল গলিগুলোতে ইচ্ছে মতন হারিয়ে গিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শুধু একদিনেই কিভাবে কভার করে নেওয়া যায় গোটা যোধপুরকে। ঘুম থেকে উঠেই পৌঁছে গেলাম ঘণ্টাঘরের একদম কাছে এখানকার সবচেয়ে বিখ্যাত মোটু জলেবিওয়ালার আইকনিক জিলিপিতে কামড় দিতে। গরম কড়াইয়ে ফুটন্ত তেল, চারদিকে মোমো করা দেশি ঘিয়ের গন্ধ, আর একটার পর একটা জিলিপির প্যাঁচ। প্রথম কামড়, বাকিটা ইতিহাস। জানি অনেক ক্যালোরি ইনটেক করছে, কিন্তু যোধপুরে এসে এই জিনিসগুলো যদি ট্রাই না করি তাহলে যোধপুর না দেখেই বাড়ি চলে যাবো। এই যে দাদা বানাচ্ছেন, একদম গরম গরম জিলিপি বানিয়ে দিচ্ছে। 5টা থেকে শুরু হয়, একদম গন্ধ বেরোচ্ছে বেসিক্যালি দেশি ঘিয়ের। এখানে কিন্তু জিলিপি কাস্টমাইজ, মানে আপনি যেরকম সাইজের বলবেন, যেরকম শেপের বলবেন, উনি কিন্তু সেরকমই বানিয়ে দেবেন। যোধপুরের কিন্তু নাম্বার 1 জিলিপির দোকান এটা, তো মিস তো আপনারা করতে পারেন না। আমি একটা খেলাম, অসাধারণ। এবার পালা ইতিহাসকে ছুঁয়ে দেখার। যোধপুরে অলি গলি জনপদগুলোকে পেরোতে পেরোতেই মনে হচ্ছিল শহরটাকে যদি জানতেই হয় তাহলে পৌঁছতে হবে সেই জায়গায় যেখান থেকে সব কিছু শুরু। নিচের শহরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছিল, আর চোখের সামনে ভেসে আসছিল একটাই নাম, মেহরানগড়। চলে এসেছি যোধপুরের সবচেয়ে আইকনিক জায়গায়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মেহরানগড় ফোর্ট। হিস্ট্রির ব্যাপারে যদি বলি, এই ফোর্টের কাজ শুরু করেছিলেন 1459 সালে এই শহরের যিনি নির্মাতা রাও যোধা, উনি ওনার রাজধানী মান্ডোর থেকে যোধপুরে স্থানান্তরিত করেন। কিন্তু এই ফোর্টের মেন ডেভেলপমেন্ট করেছেন মানসিং। 1806 সালে মানসিং তার জয়পুর আর বিকানির জয়কে সেলিব্রেট করার জন্য এখানে একটা গেট বানিয়েছিলেন, যেটাকে জয়পোল বলে। আর ওই জয়পোল দিয়েই কিন্তু এই ফোর্টে ঢুকতে হয়। ইতিহাস এই দুর্গের কোনায় কোনায়, কিন্তু ঘোরার সিকোয়েন্সটা সঠিক না হলে অনেক কিছুই দেখা বাকি থেকে যাবে। এই ভিডিওতে আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে কভার করবেন এই জীবন্ত ইতিহাসকে। চলে এসেছি মেহরানগড় ফোর্টের ভেতরে। এখানে টিকিটের দামটা বলে দিই, টিকিটের দাম পার হেড হচ্ছে 200 টাকা করে। বাট হ্যাঁ, কোনো স্কুল স্টুডেন্ট থাকলে কিন্তু আই কার্ড দেখালে 100 টাকা টিকিটের দাম হয়ে যাবে, 100 টাকা ডিসকাউন্ট। আর ওঠার সময় আপনি কিন্তু অবশ্যই লিফটে উঠবেন, 50 টাকা করে চার্জ। আপনি উঠে যাবেন লিফটে, তারপর নামার সময় আপনি ডাউনহিল দেখতে দেখতে নেমে যাবেন। লিফট থেকে বেরিয়ে বাইরে পা রাখতেই আমাদের স্বাগত জানালো মেহরানগড়ের এক অজেয় ইতিহাস, ক্যানন পয়েন্ট। দূরে নীল চাদরে মোড়া যোধপুর, আর সামনে ফেলে আসা রাজপুতানা শক্তির অসংখ্য নিদর্শন। পা চালালাম সামনের দিকে। বারান্দার প্রতিটা খিলানকে পেরোতে পেরোতে মনে হচ্ছিল পেরিয়ে চলেছি কয়েকশো বছরের ফেলে আসা রাজপুত ইতিহাসকে। সামনেই রয়েছে শৃঙ্গার চক। ঠিক এই জায়গাতেই একসময় রাজ্যাভিষেক হতো রাজপুত রাজাদের। আর ঠিক তার ওপরেই রয়েছে ঝাঁকি মহল, লাল বেলে পাথরের তৈরি যেন এক অদ্ভুত দেওয়াল। দেওয়ালের গায়ে খোদাই করা হাজার হাজার সূক্ষ্ম জালির কাজগুলো দেখার মতন। এবার ঢুকে পড়লাম মেহরানগড় মিউজিয়ামে। চোখের সামনে ভেসে আসছিল রাজপুত শৌর্য আর বিলাসিতার এক জীবন্ত ছবি। এখানকার সোনা আর রূপোর পাত দিয়ে মোড়া পালকি হোক কি হাতির পিঠে বসার হাওদা, সবই যেন ফেলে আসা মারওয়ারের বন্দি থাকা বেশ কিছু গল্প। গ্যালারি পেরিয়ে এবার চলে এলাম একদম অন্দরমহলে। ঢুকে পড়লাম শীষমহলে। দেওয়ালের গায়ের হাজার হাজার ছোট ছোট কাঁচের টুকরোগুলো প্রদীপের আলোয়
কোনো এক সময় ঠিক এখানেই যেন তৈরি করত এক মায়াবী পরিবেশ। রাজপুত আভিজাত্য যেন শেষই হতে চায় না। এবার ঢুকে পড়লাম ফুলমহলে। আসল সোনার পাত দিয়ে তৈরি এই ঘরটাতেই একসময় বসতো গান আর কবিতার আসর। ফুলমহলের ওপরে রয়েছে তখ্তবিলাস, একদিকে ইউরোপীয় শিল্পের ছোঁয়া আর অন্যদিকে দেওয়ালে আঁকা পৌরাণিক কাহিনী। এবার চলে এলাম মতিমহলে। এখানকার চুনের সাথে ঝিনুকের গুঁড়ো মিশিয়ে পালিশ করা দেওয়ালগুলো কিন্তু আজও আগের মতোই ঝলমল করে। রাজশাহী আভিজাত্য হয়তো একেই বলে। আমাদের পরের স্টপ হলো জানানা ডেওডি। একসময় এই জায়গাটাই ছিল রাজপুত মহিলাদের অন্দরমহল। ঘুরতে ঘুরতে মনে হলো শতাব্দীগুলো হয়তো পেরিয়ে গেছে, রাজারাও হয়তো হারিয়ে গেছে ইতিহাসের পাতায়, কিন্তু এই কেল্লার প্রতিটা কোণা যেন আজও ধরে আছে সেই স্মৃতিকে। মেহরানগড় ফোর্ট দেখার পরে এবার চলে এসেছি আরও একটা ইম্পর্টেন্ট লোকেশনে। ফোর্ট থেকে মাত্র 650 মিটার দূরে যশবন্ত ঠাডা ফোর্ট। যদি আপনার শক্তির প্রতীক হয়, এটা কিন্তু স্মৃতির প্রতীক। এই মেমোরিয়ালটা বানানো হয়েছিল যশবন্ত সিং টু এর স্মৃতির উদ্দেশ্যে। এখনও রাজপরিবারের যদি কেউ মারা যান তাহলে কিন্তু তার শেষকৃত্য এখানেই সম্পন্ন করা হয়। এখানকার টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে, তো 3 জনের আমাদের 150 টাকা লাগলো। মেহরানগড় দুর্গের রুক্ষ পাথরগুলো ঠিক পাশেই যেন শান্তির এক মরুদ্যান, যশবন্ত ঠাডা। যুদ্ধের ইতিহাস তো রাজস্থানের কোনায় কোনায়, কিন্তু এখানকার গল্প হয়তো শুধুই শান্তির। 1899 সালে মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজা যশবন্ত সিং এর স্মরণে এই শ্বেত পাথরের রাজকীয় স্মৃতিসৌধটি নির্মাণ করেন। মাকরানা মার্বেলের তৈরি এই স্থাপত্যের দেওয়ালগুলি এতই পাতলা আর এমনভাবে পালিশ করা যে সূর্যের আলো পড়লে তা ভেতর থেকে সোনার মতো আভা ছড়ায়। এখানকার পাথরের প্রতিটা সূক্ষ্ম কাজে যেন রাজপুত আর মুঘল স্থাপত্য মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তাই থেকেই নাম মারোয়াড়ের তাজমহল। এখানকার হাওয়াতেও যেন ভেসে বেড়ায় অদ্ভুত এক শান্তি, কারণ এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে যোধপুরের রাঠোর রাজবংশের চিরনিদ্রার জায়গা। মূল স্মৃতিসৌধটির চারপাশে রয়েছে আরও কয়েকটা ছোট ছোট স্মৃতিস্তম্ভ, যা রাজপরিবারের অন্যান্য সদস্যদের স্মরণে তৈরি। আজও রাজপরিবারের সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়া এই চত্বরের কাছেই সম্পন্ন হয়। বাইরেই রয়েছে যোধপুরের স্থপতি রাও যোধাজির মূর্তি। সময়ের নিয়মে তিনিও হারিয়ে গেছেন, তবুও হয়তো তার উজ্জ্বল উপস্থিতি আজও ধরা আছে এই পাথরের মূর্তিটাতেই। যশবন্ত ঠাডা দেখে এখন অটো করে চলে এসেছি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জায়গায়। এটার নাম হচ্ছে উমেদ ভবন। আর এসে আগে যে ইম্পর্টেন্ট কাজটা করেছি সেটা হচ্ছে টিকিট কেনার পরে এই কুলফিটা খাচ্ছি। আচ্ছা, টিকিটের দামটা বলে দিই আপনাদের। অ্যাডাল্টদের 100 টাকা করে, আর যদি স্টুডেন্ট থাকে তাহলে আই কার্ড দেখালে 50 টাকা। ওয়েদার কিন্তু ভালো, মানে রাজস্থানে আনএক্সপেক্টেডলি আমরা ভালো ওয়েদার পেয়েছি। একদম মেঘলা হয়ে আছে, নাহলে ওই চড়া রাজস্থানের টিপিক্যাল রোদটা থাকলে কিন্তু খুব অসুবিধে হয়। এই উমেদ ভবন তৈরি হয়েছিল 1928 থেকে 1943 সালের মধ্যে। তৈরি করেছিলেন মহারাজা উমেদ সিং। বলা হয় যে সেই টাইমে খুব দুর্ভিক্ষ হয়েছিল এবং মহারাজা লোকাল লোকজনের কর্মসংস্থানের জন্য এই প্যালেসটা বানানো স্টার্ট করেছিলেন। এখানে ভেতরে আপনার বিভিন্ন ধরনের রাজপরিবারের জিনিস আছে, ব্যবহৃত জিনিস, যেরকম বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্টস আছে, ঘড়ি আছে, তারা যে ধরনের পোশাক পরতেন সেই ধরনের পোশাক আছে।
আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে রাজা মহারাজাদের ভিনটেজ কারের কালেকশন। অসাধারণ সুন্দর কালেকশন, মানে রোলস রয়েস থেকে শুরু করে ক্যাডিলাক সমস্ত আছে। আর এই উমেদ ভবন অবস্থিত হচ্ছে চিতর হিলের ওপরে। উমেদ ভবন দেখে নিয়েছি, এখন জাস্ট গেট থেকে বেরোবো। এবার লাঞ্চের টাইম। এখানকার একটা খুব পপুলার রেস্টুরেন্টে যাচ্ছি, প্রপার রাজস্থানি খাবার। আবার আচ্ছা, এটার ব্যাপারে একটা সাজেশন দিয়ে দিই উমেদ ভবনের ব্যাপারে। আপনাদের যদি টাইম ক্রাঞ্চ থাকে ট্যুরে, তাহলে কিন্তু আপনারা বাইরে থেকে দেখে চলে যেতে পারেন। গাড়ির যে কালেকশনটা আছে সেটা কিন্তু অসাধারণ। তো ওটার জন্য এবং বাইরে থেকে দেখার জন্য কিন্তু কোনো টিকিট লাগছে না। বাট হ্যাঁ, একটা হিস্টোরিক জায়গা, আপনারা চাইলে দেখতেই পারেন। যদি টাইম হাতে থাকে তাহলে দেখে নিন, আর যদি টাইম না থাকে তাহলে স্কিপ করতেও পারেন। বিশাল বড় মিস আমার মনে হয় না আপনার হবে। এখানকার ফেমাস জিপসি রেস্টুরেন্টে চলে এসেছি। যদি রাজস্থানি থালি খেতে চান তাহলে এখানে কিন্তু অবশ্যই আসবেন। আপনারা গুগলে রেটিং দেখলেই বুঝতে পারবেন যে একদম অথেন্টিক জায়গা। আর জাস্ট শুরু হয়েছে, আসার পরেই এরকম থালি ওনারা দিয়ে গেলেন এবং একটা একটা করে আইটেম আসছে। এই যে দেখুন, এখানে ওনারা চাটনি দিয়ে গেছেন, এখানে সাংরি, এখানকার সিগনেচার সাংরি, স্যালাড দিয়ে গেছেন। এবার কি আসছে দেখি, এবার আপনার বাটি। এই যে হ্যাঁ, চাপাটি চলে এসছে। ये वाला क्या है? हाँ, থ্যাংক ইউ। দেখুন অবস্থা, চাপাটি এলো, মিষ্টি রুটি এলো, ওদিকে বাজরার রুটিও আছে। মানে এখানে আপনি স্পয়েল ফর চয়েসেস, কোনটা খাবেন আপনি বুঝতে পারবেন না। একটাই গন্ডগোল, কোনটা আগে খেতে হয় কোনটা পরে খেতে হয় সেটা জানি না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা, এটার জন্য কিন্তু আমি রাজস্থানে আসা থেকে ওয়েট করছিলাম যে এরকম একটা জায়গার সন্ধান কখন পাবো আর এইরকম খাবার কখন খাবো। তো খাওয়া দাওয়া শেষ, অসাধারণ সুন্দর, মানে খেলাম আর কি, মানে শেষ হতেই চাইছিল না। এত একের পর এক, মানে খিচুড়ি, পোলাও, যা যা হয় সব কিছু ছিল। রুটি তো আপনার নর্মাল রুটি প্লাস কত রকমের বাজরার রুটি, মিষ্টি রুটি, মানে খেতে খেতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ওনারা দিতে দিতে ক্লান্ত হবেন না। পেট ভর্তি করে খাওয়া দাওয়া করার পরে আবার অটো নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি ম্যান্ডোর গার্ডেন। এই ম্যান্ডোর হচ্ছে রাজস্থানের কিন্তু আগের ক্যাপিটাল। আর এবার ম্যান্ডোর আর যোধপুরকে যদি লিঙ্ক করি, তাহলে 1459 সালে রাওযোধা ম্যান্ডোর থেকে নিজের রাজধানী স্থানান্তরিত করেছিলেন যোধপুরে। তার তখনই গড়ে উঠেছিল এই যোধপুর শহরটা, একদম থর মরুভূমির পাশে। অটোতে 200 টাকা মতো লাগছে, আর রাস্তা 10 কিলোমিটারের কাছাকাছি। চলে এসেছি ম্যান্ডোর গার্ডেনে। আধ ঘন্টা মতো টাইম লাগলো মেন সিটি থেকে, প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি। তো এখানে টিকিটের ভাড়া হচ্ছে, দু রকমের টিকিট আছে এখানে, একটা 30 টাকা, একটা 50 টাকা। আমরা 50 টাকার টিকিটটাই কেটেছি, কারণ তাহলে সমস্ত কিছু এর ভেতরে ইনক্লুডেড আছে। আপনি হেঁটেও ঘুরতে পারেন, ওখানে টয় ট্রেনও আছে। আপাতত টয় ট্রেনের লাইনটা খুব বেশি, আমরা হেঁটেই ঘুরছি। তো আলটিমেটলি ঠিক করলাম টয় ট্রেনেই ঘুরি, কারণ হচ্ছে অনেকটা কিন্তু পার্কটা। এখানে কিন্তু কোনো লাইন ফাইনের ব্যাপার নেই, আপনি যেরকম তাড়াতাড়ি উঠতে পারবেন তত তাড়াতাড়ি আপনি টয় ট্রেন পাবেন। যেতে যেতে মনে হচ্ছিল রুক্ষ রাজস্থানের মরুভূমির মাঝে এটা যেন একদম অন্য একটা দুনিয়া। একদিকে ফেলে আসা মারোয়াড়ের ইতিহাস, আর অন্যদিকে এক অদ্ভুত আধ্যাত্মিকতা। ঢুকে পড়লাম শ্রী কালাগোড়া ভৈরোজি টেম্পলে। এখানকার মন্দিরের প্রতিটা ঘণ্টার আওয়াজে যেন আজও মিশে আছে সেই রাজপুতদের পুরনো বিশ্বাস। এরপর চোখে পড়ল কয়েকটা বিশাল মন্দির। আসলে এগুলো কিন্তু কোনো সাধারণ মন্দির নয়, এগুলো হলো যোধপুরের রাঠোর রাজবংশের রাজকীয় স্মৃতিসৌধ, যেগুলোকে স্থানীয় ভাষায় বলে দেবল। বিশেষ করে মহারাজা অজিত সিং আর মহারাজা যশবন্ত সিংয়ের এই স্মৃতিসৌধগুলোর স্থাপত্য শৈলী আর লাল বেলে পাথরের ওপর খোদাই করা প্রতিটা কাজ সত্যিই যেন চোখ জুড়িয়ে দেয়। চারপাশে সবুজ লন, আর মাঝখানে ফোয়ারার ফিসফিস শব্দ।
সব মিলিয়ে মনে হয় ইতিহাস যেন এখানে শান্তিতে ঘুমিয়ে আছে আজও প্রকৃতির কোলে। আরেকটা কারণে এই ম্যান্ডোর কিন্তু খুব বিখ্যাত। রাবণের শ্বশুরবাড়ি কিন্তু এই ম্যান্ডোর, কারণ হচ্ছে রাবণের ওয়াইফ মন্দোদরী উনি কিন্তু এই ম্যান্ডোরের মেয়ে ছিলেন। তো সেই জন্য আর কি এটাকে বলা হয় রাবণের শ্বশুরবাড়ি। আর এই যোধপুরে কিন্তু রাবণের মন্দিরও আছে, যেটা খুব রেয়ার। ম্যান্ডোর থেকে এবার চলে এসেছি ক্লক টাওয়ারের একদম সামনে। আপনাদের একটা দোকান দেখাচ্ছি, খুব লাস্সি খেতে ইচ্ছে করছিল। যোধপুরের বিখ্যাত লাস্সির দোকান, মানে 1920 সাল থেকে আছে আর কি এই দোকানটা। এই যে দেখুন এই দোকানটা, ক্লক টাওয়ার হচ্ছে আপনার ওইখানে। আর এই সামনে গেটের সামনে হচ্ছে আপনার শ্রী মিশ্রীলাল হোটেল। এখানকার লস্যি কিন্তু আরও বিখ্যাত। আপনারা যখন যোধপুরে আসবেন আর ক্লক টাওয়ারের সামনে ঘুরতে আসবেন, এই দোকানটার লস্যি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই হচ্ছে দোকানটা, ভিড়টা দেখুন, বিভৎস ভিড়। এইরকম বসে আপনারা খেতে পারেন। শ্রী মিশ্রীলালের মাখানিয়া লস্যি অবশ্যই ট্রাই করবেন, 50 টাকা করে। যোধপুরে এসে কিন্তু খাওয়া দাওয়া দুর্দান্ত হচ্ছে। সকালে আপনাদের মোটু জিলিপি দেখালাম, দুপুরবেলা রাজস্থানি থালি দেখালাম, আর এখন দেখুন মাখানিয়া লস্যি মিশ্রীলালের, একদম ক্লক টাওয়ারের সামনে। 1929 বা 1927 সাল থেকে এনাদের দোকান। জাস্ট দেখুন লস্যিটা। এই হচ্ছে মাখানিয়া লস্যি, এই গাঢ় লস্যি। এই যে দেখুন, সকালবেলা রাজস্থানি থালির সাথে ঠিক এইরকম একটা ক্ষীর দিয়েছিল, তখন অল্প খেয়েছিলাম, এখন পুরো 1 গ্লাস খাচ্ছি। ম্যান্ডোর গার্ডেন থেকে এসে একদম কমপ্লিট রেস্ট নিলাম। এখন ওই ক্লক টাওয়ারের সামনে আর কি একটু ঘুরছি। আজকে কিন্তু নবরাত্রি, কালকে হচ্ছে দশমী বা দশেরা। বিভিন্ন জায়গায় ডান্ডিয়া হচ্ছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তায় রাস্তায় এনারা কিন্তু রাবণ বানাচ্ছেন। ওই আমাদের হোলিতে যেরকম ন্যাড়া পোড়া হয় আর কি, দশমীর দিন এনারা রাবণকে পোড়ান, রাবণ বধ বেসিক্যালি। তো রাজস্থানে রাবণ বধ এক্সপিরিয়েন্স করতে চলেছি। জানি না কালকে যদি আশেপাশে কোথাও হয় চেষ্টা করব আপনাদেরকে দেখাবার। আর এই যে দেখুন, এই রকম রাস্তার মধ্যে কিন্তু রাবণের পুতুল তৈরি হচ্ছে। এইগুলোকেই কিন্তু কালকে জ্বালানো হবে। ওখানে রাবণের মাথাটা ছিল, আর এখানে বাকি আর কি বডিটা তৈরি হচ্ছে। বাইরে ঘোরার এগুলোই আর কি এক্সপিরিয়েন্স। শুধু ট্যুরিস্ট স্পট দেখা নয়, সেখানকার লোকাল মানুষের সাথে মেশা, সেখানকার কালচার জানা। যেরকম এখন একটা জায়গায় আমরা যাচ্ছি, আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটার কাছেই আর কি, ওখানে নবরাত্রিতে ডান্ডিয়া হচ্ছে। তো জানি না প্রোগ্রাম শুরু হয়েছে কিনা, বাট যদি হয় তাহলে রাজস্থানের ডান্ডিয়া আপনাদেরকে দেখাবো। আমি মিউজিকটা দিতে পারবো না, কারণ হচ্ছে মিউজিকটা দিলে কপিরাইট চলে আসবে, বাট প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবো। আর চারদিকটা দেখুন, পুরো কিন্তু উৎসবের মেজাজ। এই রাস্তাটায় আর কি বিভিন্ন রকমের সুভেনিয়ার শপ আছে। এটা জাস্ট আপনার তুর্জিকা ঝালরার পাশে। যোধপুরে আজকের দিনটা শেষ এখানেই। তবে খুব শিগগিরই ফিরছি আরও এক গাদা অ্যাডভেঞ্চার নিয়ে। পরের পর্বে নিজে হাতে শ্যুট করব বিখ্যাত ব্ল্যাকবাক, তবে ক্যামেরা দিয়ে। আবার কখনো ঢুকে পড়ব একদম গ্রাম্য রাজস্থানের অন্দরমহলে। পৌঁছে যাব সেই সোনার কেল্লার বিখ্যাত যোধপুর সার্কিট হাউসে। আর সবশেষে দিল্লি পৌঁছব যোধপুর দিল্লি বন্দে ভারতে। তাই পরের পর্বের আপডেট পেতে সাবস্ক্রাইবটা কিন্তু এক্ষুনি করে ফেলুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।